হেই, কেমন আছো সবাই? আবারও চলে এলাম কুইন অফ টিয়ার্সের পার্ট 3 এক্সপ্লেনেশন নিয়ে। আগের পর্বগুলো এখনও যারা দেখোনি তারা আই বাটন বা ডেসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়ে দেখে নিও, নইলে এই ভিডিওর আগামাথা কিছুই বুঝবা না। এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তো আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই হেইনের বাবার সাথে ইয়নু কথা বলছিল। তখন হেইনের বাবা তাকে বলে কেউ যদি তার বিরোধিতা করে তাহলে সে তার পরিণতি কতটা ভয়াবহ করে। আর এসব কথা শুনে ইয়নু ভয় পেয়ে যায়, কারণ সে তার মেয়েকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে ভাবছে। ইয়নু এতটাই ভয় পেয়ে যায় যে সে সাইকিয়াট্রিস্টের কাছে চলে যায়। ডক্টর তার রিপোর্ট দেখে বলে, ভাই তোমার অবস্থা তো খুবই করুণ, এত খারাপ অবস্থা তোমার কি করে হলো? তখন ইয়নু তার সিচুয়েশনের ব্যাপারে ডাক্তারকে খুলে বলে। তার দাদা শ্বশুর হলো তার শ্বশুরের বস, তার শ্বশুর হলো তার বউয়ের বস, আর তার বউ হলো তার বস। এর সাথে ইয়নু বাকি সবও খুলে বলে যে কিভাবে তারা তার উপর মানসিক টর্চার করে। ডাক্তার তখন তাকে বলে, তুমি তাহলে একটা কাজ করতে পারো, তুমি তোমার ওয়াইফকে নিয়ে দূরে কোথাও চলে যাও। এটা শুনে ইয়নু বলে, এটাই তো আমি করতে চাই না, কারণ আমার উপরে ওর ফ্যামিলির লোকেরা যে পরিমাণে টর্চার করে এসব দেখেও সে তাদের বিরুদ্ধে একটা শব্দও কখনো করেনি। তখনই আমাদের অতীতের একটা সিন দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই ইয়নুর সাথে হেইন যখন হেলিকপ্টার নিয়ে তার গ্রামে দেখা করতে গিয়েছিল, তখন ইয়নুকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি আমায় সর্বদা বিশ্বাস করো, আমি তোমায় সবসময় হাসি খুশি রাখবো। তো ইয়নুর এসব দুঃখের কথা শুনে ডক্টর তাকে জিজ্ঞেস করে, তুমি আগে কেন ডিভোর্স নাওনি? তখন ইয়নু বলে, তার শ্বশুর অনেক বড় মাপের একজন গ্যাংস্টার টাইপ লোক। সে যদি জানতে পারে ইয়নু তার মেয়েকে ডিভোর্স দিতে চায় তাহলে হয়তো সেই ইয়নুকে প্রাণেই মেরে ফেলবে। তার এসব কথা শুনে ডাক্তারেরও তার জন্য খারাপ লাগে। তাই সে সান্ত্বনা দেয় আর বলে, তুমি কিচ্ছু চিন্তা করো না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এর পরের সিনে আমরা গ্রেস নামের একটি মেয়েকে দেখতে পাই। সে হং ফ্যামিলির বাটলার। সে অনেক উচ্চ পরিবারের ছেলে মেয়েদের মধ্যে ডেট ফিক্সড করত, সহজ করে বললে আমাদের দেশের ঘটক। তো যাই হোক, গ্রেস একটা কাজে কুইন ডিপার্টমেন্টের স্টোরে এসেছিল আর সে সেখানে হেইনকে দেখে একটু ফ্রেন্ডলি হতে চায়, কিন্তু অ্যাটিটিউডের রানী হেইন তাকে পাত্তাই দেয় না। আর এই ব্যাপারটা গ্রেসের ইগোতে লাগে। পরের সিনে গ্রেসকে আমরা ইয়নুর কেবিনে দেখতে পাই। গ্রেস ইয়নুকে বলে তার একজন ক্লায়েন্টের মৃত্যু হয়েছে এবং তার একটি এগ্রিমেন্টে লেখা ছিল যে তার মৃত্যুর পরে তার সম্পত্তির একটা অংশও তার ওয়াইফ পাবে না। ইয়নু বলে যে এটা কোনো ব্যাপার না, কারণ বিয়ের পরে এমনিই স্বামীর অর্ধেক সম্পত্তির মালিক তার ওয়াইফ হয়ে যায়। তার ওয়াইফ চাইলে একটি লস্যুট ফাইল করতে পারে আর আমি একজন খুব ভালো লয়ারকে ধরিয়ে দিতে পারি। গ্রেস তখন বলে, এর আর কোনো প্রয়োজন নেই, কারণ আপনার থেকে ভালো লয়ার আর কে আছে? আর এমনিতেও আপনার সিচুয়েশনও তো কিছুটা এমনই। তবে ইয়নু তার কথাটি বুঝতে পারে না, তাই সে গ্রেসকে প্রশ্ন করে সে কি বলতে চাচ্ছে। তখন গ্রেস বলে, আপনি কি জানেন না, হেইন বিয়ের আগে একটা উইল লিখে রেখেছিল যেখানে লেখা ছিল যদি ইন ফিউচারে হেইনের কিছু হয়ে যায় তাহলে তার নামের সকল সম্পত্তি, শেয়ার এবং স্টকগুলো তার ফ্যামিলি পেয়ে যাবে। আপনার কি মনে হয়েছিল আপনাদের বিয়েটা ম্যারেজ অফ দ্য সেঞ্চুরি? এসব কিছু তো শুধুমাত্র মিডিয়ার লোকেদের দেখানোর জন্য। গ্রেসের কথা শুনে আমরা বুঝতে পারি সেখানে কিছু তো একটা বানিয়ে বলেছেই, কারণ কিছুক্ষণ আগেই হেইন তার ইগোতে হার্ট করেছে। যাই হোক, আমরা দেখতে পাই তার এসব কথা শুনে ইয়নুর একটু খারাপ লাগে। অন্যদিকে দেখা যায় হেইনের কাছে ডক্টর কল করে এবং তাকে তার সাথে দেখা করতে বলে। হেইন তখন বলে, দেখা করার সময় নেই, যা বলার আপনি আমাকে মেইল করে বলুন। কিন্তু আমরা দেখতে পাই ডক্টর তখন তাকে ফোনে এমন একটা কিছু বলে যেটা শুনে হেইন একটু অবাক হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় ইয়নু তার কাজ শেষ করে বাসায় যাচ্ছিল। তখন হেইন তার কাছে আসে আর ইয়নুকে তার সাথে যেতে বলে, কিন্তু হেইন এখানে হসপিটালের কথা উল্লেখ করে না। গ্রেসের সাথে আলাপের পর ইয়নুর মন মেজাজ তো এমনিই গরম ছিল, তাই সে হেইনকে একটা ধমক দিয়ে বলে, আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না। এরপরে ইয়নু বেরিয়ে যায় তার গাড়ি নিয়ে এবং সে তার গ্রামের বাড়িতে চলে আসে। আমরা দেখতে পাই ইয়নুর বাবা মা কৃষক ছিল। ইয়নুর মা তাকে জিজ্ঞেস করে হেইন তার সাথে কেন আসেনি। তখন ইয়নু কাজের বাহানা দিয়ে দেয়। ইয়নুর আসার খবর পেয়ে তার বড় ভাই আর তার বড় বোন চলে আসে। তার বোন ইয়নুর সাথে অভিমান করে আছে কারণ ইয়নু তার বাবার জন্মদিনে আসেনি। তো তখন আমরা দেখতে পাই ইয়নু বলে যে সে হেইনকে ডিভোর্স দিতে চায়, আর এই কথা শুনে সবাই তার পিছনে উঠে পড়ে লাগে। তারা সবাই তাকে বোঝাতে শুরু করে যে সে যদি এমনটা করে তাহলে তাদের মান সম্মান চলে যাবে, কিন্তু সে কিচ্ছু বুঝতে চায় না। ইয়নু ওখান থেকে চলে যাওয়ার সময় তার বোন তার কাছে আসে আর তাকে বলে, যাই করিস না কেন একটু চিন্তা ভাবনা করে করিস, কারণ তোর জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। ইয়নু তার কথা বুঝতে পারে না। তখন তার বোন বলে, যখন তুই ল পড়ার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলি তখন আমি আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছিলাম এবং আমাদের পরিবারের সব গরুগুলো বিক্রি করে দিয়েছিলাম যাতে তোর পড়াশোনার খরচটা ভালো করে চালাতে পারি। এসব কিছু শুনে ইয়নু চলে আসে তার বাসায়
এরপরে সে তার রুম থেকে ডিভোর্স পেপারটি রেডি করে হেইনের রুমে চলে আসে। ইয়নু হেইনকে বলে, আমি তোমায় একটা কথা বলতে চাই। হেইনও ইয়নুকে বলে, আমিও তোমায় কিছু বলতে চাই। এটা বলেই সে বলতে শুরু করে। সে বলে যে আমি মরতে যাচ্ছি। এই কথা শুনে ইয়নু অনেক অবাক হয়ে যায়। তখন হেইন বলে, আমার কাছে আর মাত্র 3 মাস সময় আছে। তখন ইয়নু বলে, কি বলছো এসব তুমি? হেইন বলে, আজকে অফিসের পর আমি তোমায় আমার সাথে আসতে বলেছিলাম, কারণ আমি তখন হসপিটালে যাচ্ছিলাম। হসপিটালে যাওয়ার পর ডক্টর আমার রিপোর্ট দেখে বলেছে আমি আর 3 মাস বাঁচব। এই কথা শুনে ইয়নু অনেক বেশি শকড হয়ে যায় এবং সে কিছুই বলতে পারছিল না। তখন হেইন তাকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাচ্ছিলে? হেইনের মুখে এসব কথা শুনে ইয়নু আর তাকে ডিভোর্সের কথা বলতে পারে না। সে ডিভোর্স পেপারটি লুকিয়ে ফেলে আর বলে তেমন ইম্পর্টেন্ট কিছু বলতে চায়নি। তবুও হেইন তাকে ফোর্স করতে থাকে যে কিছু তো একটা বলতে চেয়েছিলে। তখন আমরা দেখতে পাই ইয়নুর মন ভীষণ খারাপ হয়ে যায় আর সে হেইনকে সরি বলে আজকে তার সাথে ডক্টরের কাছে না যাওয়ার জন্য এবং এর আগে যতবার সে হেইনের সাথে খারাপ ব্যবহার করেছে সব কিছুর জন্য ক্ষমা চায়। সে আরও বলে, আজকের পর থেকে আমি আর কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমি সব সময় তোমার সাথে ভালোভাবে থাকব। কিন্তু এই 3 মাসে যদি সত্যিই তোমার কিছু হয়ে যায় তাহলে আমি একা কিভাবে বাঁচব? কথাগুলো বলার সময় ইয়নু খুব বেশি ইমোশনাল হয়ে যায় আর তার চোখে পানি চলে আসে। হেইন তখন তাকে বলে, চলো তাহলে একসাথে মরি। ইয়নু তো তার কথা শুনে ঘাবড়ে টাবড়ে একাকার হয়ে যায়, বলে কি এই মেয়ে। হেইন আবার বলে, চলো একসাথে মরি। আগেকার দিনে এমন ছিল, রাজা মারা গেলে তার সাথে তার ওয়াইফও পরপারে যেত। এসব শুনে ইয়নু সিচুয়েশনকে স্বাভাবিক করতে হেইনকে জড়িয়ে ধরে আর বলে, সারাং হে হেইন। তখন আমাদের ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যেখানে তাদের বিয়ের পরে তাদের দুজনের একটা ভিডিও রেকর্ড করা হচ্ছিল আর সেখানে তারা তাদের ফিউচার সেলফকে একটি মেসেজ দিচ্ছিল। আমরা দেখতে পাই ইয়নু তার ভবিষ্যতের তাকে বলছে, আশা করি তুমি ভালোই আছো আর তুমি আমায় এটা বলো না যে তোমার ডিভোর্স হয়ে গিয়েছে। তোমার জীবনে যত কষ্টই আসুক না কেন তুমি জাস্ট এই ভিডিওটা দেখবে আর মনে রাখবে তুমি হেইনকে কতটা ভালোবাসো। আমি চাই বর্তমান আমের মতো তুমিও যেন হেইনের হাতটা শক্ত করে ধরে রাখতে পারো। অন্যদিকে দেখা যায় হেইন তার ফিউচার সেলফকে বলে, আমি জানি তুমি ফিউচারেও অনেক সাকসেসফুল আর অবশ্যই ইয়নুর সাথেই আছো। এখানেই এপিসোড শেষ হয়ে যায়। তোমাদের কি মনে হয়, হেইন কি আসলেই 3 মাস পরে মারা যাবে? গল্প আসলে কোন দিকে মোড় নিচ্ছে? কি হবে সামনের এপিসোডগুলোতে? সব প্রশ্নের উত্তর নিয়ে শীঘ্রই ফিরবো পরবর্তী এপিসোডের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অহেতুক আয়োজনের সাথেই থেকো। অহেতুক আয়োজন হয়ে উঠুক তোমার পরিবারের অংশ। খোদা হাফেজ।